নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা গ্যাসের লাইটার। গ্যাস জ্বালানোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি এই ধরনের লাইটার ব্যবহার করে থাকি। তবে যখনই আমরা কোনো কিছু রান্নাবান্না করার জন্য এই লাইটার দিয়ে গ্যাসটা জ্বালিয়ে থাকি, তারপর আমরা কি করি, গ্যাস ওভেনের সাইডেই কিন্তু এই লাইটারটাকে রেখে দিই। এর ফলে দেখা যায় তেল পড়ে যায় বা জল পড়ে যায়। তাছাড়াও বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন লাইটারের মধ্যে যদি নোংরা জমে যায়, এইভাবে যদি আমরা জ্বালতে থাকি, কোনোভাবেই কিন্তু এই লাইটারটা জ্বলে না। তো তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের যে এয়ার ক্লিনারগুলো হয় সেইগুলো। এবার যদি লাইটারের মধ্যে নোংরা জমে থাকে, আপনারা এইভাবে করে সেটাকে পরিষ্কার করে নিতে পারেন। তবে এইভাবে পরিষ্কার করে নিলেই যে লাইটারটা ঠিক হয়ে যাবে তা কিন্তু নয়। পরিষ্কার করে নেওয়ার পর আপনারা কি করবেন, এই লাইটারটাকে রৌদ্রের মধ্যে রেখে দেবেন। আর যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, দেখবেন গ্যাস আমরা যখন জ্বালিয়ে থাকি তারপর গ্যাসের যে বার্নারটা থাকে সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তো সেরকম গরম থাকা অবস্থায় আপনারা কি করবেন, এই গ্যাসের লাইটারটা এইভাবে করে রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য। গ্যাস লাইটারের মধ্যে যদি তেল বা জল কোনো রকমের ভেতরে চলে যায়, সেটা কিন্তু খুব সহজে শুকিয়ে যাবে। আর তারপর কিন্তু আবারও আপনারা এই গ্যাস লাইটারটা এইভাবে করে জ্বালিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগে কিন্তু এই গ্যাস লাইটারটা জ্বলছিল না, এখন কিন্তু খুব ভালোভাবে জ্বলতে শুরু করেছে। গরম না থাকে সেক্ষেত্রে আপনারা গ্যাসটা জ্বালিয়ে এইভাবে করে কিছু সেকেন্ড যদি সেঁকে নেন, তাহলেও দেখবেন ঠিক হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। জামা কাপড় আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে ধুয়ে থাকি। তবে দেখবেন আমরা যখনই এই ধরনের শার্ট বা টি শার্টগুলো ধুয়ে থাকি, সেটা যখন ওয়াশিং মেশিনে বা হাতে যেভাবেই কাচি না কেন, কলারের যে জায়গাটা থাকে বা হাতের যে জায়গাগুলো থাকে সেটা অনেকটাই নোংরা হয়ে যায়। অনেক বেশি ঘষাঘষি করতে হয় আমাদের, তারপরেও দেখা যায় যে ঠিকঠাকভাবে কিন্তু এই নোংরাগুলো যায় না। তো আপনারা যখনই জামা কাপড় ধুবেন, সেটা হাতে ধোন বা ওয়াশিং মেশিনে যেভাবে ধোন না কেন, তার আগে টি শার্ট অথবা শার্টের যে কলারগুলো থাকে কিভাবে আপনারা ঘষাঘষির ঝামেলা ছাড়াই পরিষ্কার করে নেবেন, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট নিয়েছি। এবার কলারের এই যে জায়গাটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। এবার এইভাবে করে কলারের যে জায়গাটা রয়েছে কিছু সেকেন্ড আমি ঘষে নেব। এ করে আপনারা শার্টের যে হাতার জায়গাগুলোতে যদি নোংরা জমে থাকে, একইভাবে আপনারা কোলগেট নিয়ে ব্রাশ দিয়ে এইভাবে করে ঘষে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ড আমি এইভাবে করে ঘষে নিয়েছি, আর এখন কিন্তু অনেকটাই নোংরা চলে গেছে। এবার এই যে শার্টটা রয়েছে বা টি শার্ট আপনারা হাতে ধোন বা ওয়াশিং মেশিনে যেভাবেই ধোন না কেন, এইভাবে আপনারা যদি পরিষ্কার করে নেন, তাহলে দেখবেন কলারের মধ্যে কিন্তু আর একটুও নোংরা থাকবে না। আমি এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল নিয়েছি। এবার এই যে শার্টটা রয়েছে সেটাকে আমি ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে শুধু জলের ব্যবহার করেছি, আপনারা ডিটারজেন্ট পাউডারও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। 10 মিনিট রাখার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার এই যে কলারের সাইডটা রয়েছে আমি হাত দিয়ে এইভাবে ঘষে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রাশেরও ব্যবহার করতে পারেন, আর যদি ঘষাঘষি না করতে চান তাও না করতে পারেন। দেখবেন যেহেতু আমরা কোলগেট লাগিয়ে ব্রাশের সাহায্যে ঘষে দিয়েছি, তাও কিন্তু এই শার্টের কলারের জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপর আপনারা পরিষ্কার জল দিয়ে শার্ট বা টি শার্টটা ধুয়ে দেবেন। দেখবেন কলারের মধ্যে যে পরিমাণের নোংরা জমেছিল সেটা কিন্তু আর থাকবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ মতো জল।
আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার হাফ কাপ জলের মধ্যে আমি এখানে হাফ চামচের মতো ভিনিগার দিয়ে দেব। আপনাদের কাছে ভিনিগার না থাকলে সেক্ষেত্রে আপনারা লেবুর রসও হাফ চামচ ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো সরিষার তেল। এবার খুব ভালোভাবে তিনটে উপকরণকে আমি মিশিয়ে নেব। যেহেতু এখানে জল ব্যবহার করেছি, তেলটা কিন্তু খুব ভালোভাবে মেশানো যাবে না, তাও যতটা সম্ভব এইভাবে আমি একটু মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো। যে মিশ্রণটা আমি করেছি তার মধ্যে এইভাবে করে আমি এই কাপড়ের টুকরোটাকে ভালো করে ভিজিয়ে নেব। তারপর এই কাপড়ের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে হাতের সাহায্যে যতটা সম্ভব নিংড়ে নেব। তারপর এটাকে কি কাজে ব্যবহার করি চলুন দেখে নেওয়া যাক। প্রত্যেকেরই বাড়িতে কাঠের নানা ধরনের আসবাবপত্র থাকে, খাট, টেবিল, চেয়ার, এমনকি দরজা জানলা, যেগুলো বেশ কিছুদিন ব্যবহার করতে করতে দেখবেন কাঠের যে আসবাবপত্রের মধ্যে যে নতুনের মতো গ্লেজটা থাকে সেটা কিন্তু চলে যায়। তারপর অনেকেই কিন্তু আমরা আবারও এই ধরনের আসবাবপত্রগুলো পলিশ করে থাকি, যার কারণে আমাদের অনেকগুলো টাকাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নেবেন। তারপর আপনাদের বাড়ির মধ্যে কাঠের যে খাট, আলমারি বা টেবিল, চেয়ার, দরজা, জানলা যেগুলোই থাকুক না কেন, এইভাবে করে আপনারা একটু পরিষ্কার করে নেবেন। তাহলেই দেখবেন এই ধরনের কাঠের যে আসবাবপত্রগুলোর গ্লেজটা চলে যায় বেশ কিছুদিন ব্যবহার করতে করতে, সেটা কিন্তু আবারও নতুনের মতো হয়ে যাবে। পাচ্ছেন বন্ধুরা, যে জায়গাটির মধ্যে মিশ্রণটা দিয়ে পরিষ্কার করেছি তার গ্লেজটা কতটা এসে গেছে, আর যে দিকটা পরিষ্কার করিনি দুটো দিক দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এইভাবে মিশ্রণ বানিয়ে যে শুধু আপনারা খাটটা পরিষ্কার করে নিতে পারবেন তা কিন্তু নয়, আপনাদের বাড়িতে যে সকল কাঠের জিনিসপত্র রয়েছে আপনারা কিন্তু এইভাবে করে সেই সব জিনিসপত্রগুলো পরিষ্কার করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা ছোটোখাটো কোনো কিছু সেলাই করার জন্য কেউই কিন্তু দর্জির কাছে যায় না, যার কারণে কোনো বক্সের মধ্যে আমরা কিন্তু আমাদের যে সুতোগুলো থাকে এইভাবে করে রেখে দিই। এর ফলে দেখবেন একটা সুতো আরেকটা সুতোর মধ্যে এমনভাবে পেঁচিয়ে যায়, যখনই আমরা সুতো বের করতে যাই সেলাই করার জন্য তখন কিন্তু অনেকটাই পরিমাণের সুতো আমাদের কেটে বাদ দিতে হয়। তাছাড়াও অনেকক্ষণ কিন্তু সময়ও লেগে যায়। তো আপনারা যখনই বক্সের মধ্যে সুতো রাখবেন এমন কিভাবে রাখবেন যাতে করে একটা সুতো আরেকটা সুতোর মধ্যে পেঁচিয়ে যাবে না, তাছাড়াও একটুও সুতো আমাদের নষ্ট হবে না, এমনকি পরিশ্রম করে সুতোগুলো খুলতেও হবে না। তো আমি কি করব, প্রথমে সুতোগুলো সুতোর রিলের মধ্যে এইভাবে করে গুছিয়ে নেব। তারপর নিয়ে নিয়েছি এখানে আমি একটা ছুরি। এবার এই যে সুতোর রিলটা রয়েছে তার মধ্যে এইভাবে করে একটু আমি কেটে নেব। তারপর এই যে সুতোটা রয়েছে একটু সুতোর মুখটাকে খুলে এইভাবে করে যদি আমরা আটকে দিই তাহলে দেখবেন সুতোটা কিন্তু কোনোভাবেই রিলে থেকে খুলে যাবে না, এমনকি একটা সুতো আরেকটা সুতোর মধ্যে পেঁচিয়ে যাবে না। তারপর আপনারা কিন্তু একসাথেই অনেকগুলো সুতো এইভাবে করে রেখে দিতে পারেন। এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, আর নিয়েছি এখানে আমি কর্পূর, যতটা সম্ভব হাত দিয়ে আমি গুঁড়ো করে নেব। তারপর কর্পূর আর হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেল। এখানে আমি নিয়েছি কাগজ, সেটাকে চারটে টুকরো আমি করে নিয়েছি, আপনারা পেপারের টুকরোও নিতে পারেন। এবার যে সলিউশনটা তৈরি হলো সেটাকে কি করব, সামান্য পরিমাণ করে আমি এইভাবে করে কাগজের মধ্যে দিয়ে দেব। এবার এগুলো আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া। রান্নাবান্না আমরা প্রত্যেকেই করে থাকি। যখন রান্নাবান্না করে নেওয়া হয়ে যায়, বিশেষ করে রাতের বেলা, আমরা গ্যাস ওভেনটাকে সকলে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু শোয়ার জন্য চলে যায়। তবে অনেক সময় দেখা যায় গ্যাস ওভেনের সাইডে হোক বা গ্যাস ওভেনের মধ্যে কোনো কিছু যদি খাবারের টুকরো থাকে, অনেক সময় কি হয় দেখবেন আরশোলা, তেলাপোকা, টিকটিকি, ইঁদুর কিন্তু আমাদের কিচেনের মধ্যে চলে আসে, গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয়, কিচেনটাকেও কিন্তু অনেকটাই নোংরা করে দেয়।
পরের দিন আমাদের আবারও কিচেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তারপরেই কিন্তু আমরা রান্নাবান্না করতে পারি। তো আপনারা এইভাবে করে সলিউশন বানিয়ে তারপর কাগজের মধ্যে যদি দিয়ে গ্যাস ওভেনের ওপরে বা গ্যাস ওভেনের যে তলার সাইডে রেখে দেন, তাহলে দেখবেন গ্যাস ওভেনের মধ্যে তেলাপোকা, আরশোলা, টিকটিকি, ইঁদুর কোনো কিছুই কিন্তু আসবে না, নোংরা করে দেবে না। তাছাড়াও আপনাদের যদি কিচেনের মধ্যে কোনো কিছু খাবার থেকে যায়, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে সাইড করেও কিন্তু সলিউশনটা রেখে দিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি টিপের পাতা। টিপ আমরা কম বেশি কিন্তু অনেকেই পরে থাকি, তবে দেখবেন অনেক সময় দেখা যায় টিপ পরার পর কপালের মধ্যে আমাদের চুলকানি হতে থাকে, আবার কখনো কখনো দেখা যায় অ্যালার্জিও কিন্তু বেরিয়ে যায়। তবে সব ক্ষেত্রে কিন্তু হয় না, অনেক সময় দেখা যায় কিছু কিছু টিপের ক্ষেত্রে এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়, তখন কিন্তু টিপগুলো আমরা আর ব্যবহার করি না, এইভাবে করে রেখে দিই। এই ধরনের যদি আপনাদের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তার জন্য আমি চলে এসেছি গ্যাস ওভেনের সামনে, আর এখানে নিয়ে নিয়েছি লুচি করার যে ঝাঁঝরি হয় সেই ঝাঁঝরি, একটা রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে করে ঝাঁঝরির মধ্যে আমি একটু ঘষে নেব, যাতে করে রসুনের রসটা খুব ভালোভাবে লেগে যায়। এবার গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে এইভাবে করে একটু আমি ঝাঁঝরিটাকে গরম করে নেব। আর যে টিপ পরলে আপনাদের কপালের মধ্যে অ্যালার্জি বেরিয়ে যায় বা চুলকানি হয়ে যায়, সেই টিপের পাতাটা নিয়ে নেবেন। তারপর এই ঝাঁঝরির মধ্যে এইভাবে করে টিপগুলো আপনারা লাগিয়ে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। টিপের মধ্যে যে একটা আঠা থাকে, অনেক সময় সেই আঠাটার কারণেও কিন্তু দেখবেন আমাদের কপালের মধ্যে র্যাশ বেরিয়ে যায় বা চুলকানি হতে দেখা যায়। মিনিট রাখার পর আপনারা টিপের পাতার মধ্যে এখান থেকে টিপগুলো তুলে রেখে দেবেন। তারপর যখন আপনারা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের কিন্তু আর চুলকানির সমস্যা বা র্যাশের সমস্যা হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গাজর। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের গাজর পাওয়া যাচ্ছে। গাজরের নানা ধরনের রেসিপিও কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি বানিয়ে থাকি। তবে তার আগে গাজরের খোসাটা কিন্তু আমরা সকলেই ছাড়িয়ে নিই, কেউ ছুরির সাহায্যে, কেউ পিলারের সাহায্যে, কেউ বা বটির সাহায্যে। তবে যেভাবেই আমরা গাজরের খোসা ছাড়িয়ে নিই না কেন, অনেকটা পরিমাণের গাজর দেখবেন আমাদের নষ্ট হয়ে যায় গাজরের খোসা ছাড়াতে গিয়ে। তো আপনারা এমন কিভাবে গাজরের খোসা ছাড়িয়ে নেবেন যাতে করে একটুও গাজর আপনাদের নষ্ট হবে না, তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আজকে গাজরের খোসাটা ছাড়িয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণের গাজর আমাদের নষ্ট হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো নেল কাটার। আপনারা নতুনও ব্যবহার করতে পারেন। এই যে জায়গাটা থাকে যেটা দিয়ে আমরা নেলটাকে একটু প্লেন করে থাকি, তো সেই জায়গাটা দিয়েই কিন্তু আমি গাজরের খোসাটা ছাড়াবো। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে করে যদি আমরা কিছু সেকেন্ড এরকম করে নিই, তাহলেই দেখবেন গাজরের খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে, আর একটু গাজর কিন্তু নষ্ট হবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে আমরা যদি নেল কাটারের সাহায্যে এইভাবে গাজরের খোসা ছাড়িয়ে নিই, তাহলে কতটা পরিমাণের কম গাজর নষ্ট হয়েছে। আপনারা যদি নেল কাটার দিয়ে গাজরের খোসা ছাড়াতে না চান, সেটা আপনাদের বাড়িতে যে চামচ থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তবে চামচের উল্টো সাইড করে ঠিক একইভাবে গাজরের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে।